ইটস এলিমেন্টারি মাই ডিয়ার ওয়াটসন। গল্পপটের গল্পের আসরে আবার আমরা পেয়ে গেছি স্যার আর্থার কোনান ডয়েলকে। আজ তোমরা শুনবে শার্লক হোমসের একটা নতুন গল্প। কি এক্সাইটেড তো? যেমনটা কথা দিয়েছিলাম, আজ তোমরা শুনতে চলেছ স্যার আর্থার কোনান ডয়েলের লেখা শার্লক হোমসের গল্প দ্য বসকম ভ্যালি মিস্ট্রি। সমগ্র গল্পটির পরিকল্পনা, পরিচালনা এবং পুরুষ কণ্ঠে রয়েছে আমি, আদিত্য। মহিলা কণ্ঠগুলি দিয়েছেন অনিতা সরকার। গল্পটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে একটু সাপোর্ট করো। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর বেশি কথা না বাড়িয়ে চলো গল্পটা শুরু করা যাক। একদিন সকালে আমি আর আমার স্ত্রী প্রাতরাশে বসেছি, এমন সময় পরিচারিকা একখানা টেলিগ্রাম এনে দিল। দেখলাম শার্লক হোমস পাঠিয়েছে। তাতে লেখা, ওয়াটসন, তোমার কি কয়েকটা দিন সময় হবে? বসকম উপত্যকার দুর্ঘটনা প্রসঙ্গে এইমাত্র পশ্চিম ইংল্যান্ড থেকে একটা তার পেয়েছি। তোমাকে সঙ্গী হিসেবে পেলে খুশি হব। 11:15 প্যাডিংটন থেকে যাত্রা। তোমার জন্য অপেক্ষা করব। টেলিগ্রামটা পড়া শেষ হলে ওপাশ থেকে আমার স্ত্রী আমার দিকে তাকিয়ে বলল, কি যাবে তো? আসলে ঠিক বুঝতে পারছি না, হাতে এখন অনেক কাজ আছে। সে তো তোমার হয়ে যে কেউ কাজগুলো করে দিতে পারবে। তাছাড়া মিস্টার শার্লক হোমসের কাজকর্মে তুমি তো সবসময় খুব উৎসাহী। আগ্রহী না হলে সে তো কৃতজ্ঞতা হবে। ওই পদ্ধতি তো তোমাকে পেয়েছি, তাই না? কিন্তু যেতে হলে আমাকে এক্ষুনি তলবে তলবা বাঁধতে হবে। হাতে আর মাত্র আধ ঘন্টা সময় আছে। আফগানিস্তানের শিবির জীবনের অভিজ্ঞতা আমাকে চটপটে সদাপ্রস্তুত পর্যটক হবার শিক্ষাটা অন্তত দিয়েছে। তাছাড়া আমার প্রয়োজনীয় যৎসামান্য। তাই আরও অল্প সময়ের মধ্যেই ব্যাগটি নিয়ে গাড়িতে চেপে বসলাম। গাড়ি সশব্দে প্যাডিংটন স্টেশনের দিকে ছুটে চলল। স্টেশনে পৌঁছে দেখলাম শার্লক হোমস প্ল্যাটফর্মেই পায়চারি করছিল। তার দীর্ঘ শীর্ণ দেহটা লম্বা ধূসর ট্রাভেলিং ক্লোক আর সুতির ৮-৬০ টুপিতে যেন আরও দীর্ঘ ও শীর্ণ দেখাচ্ছিল। আমাকে দেখেই সে আনন্দে বলল, তুমি আশায় খুব ভালো হলো ওয়াটসন। দেখো, সম্পূর্ণ নির্ভর করা যায় এরকম একজন সঙ্গী পেলে আমার খুব সুবিধা হয়। তুমি তো জানোই, স্থানীয় সহায়তা যেটুকু পাওয়া যায় সেটা প্রায় অকেজো হয়, নয়তো পক্ষপাত দুষ্ট। যাই হোক, তুমি দুটো কোনার সিট দখল করে বসো, আমি টিকিটটা কাটতে যাচ্ছি। গাড়িতে আমরা একা। হোমসের সঙ্গে একগাদা খবরের কাগজ ছিল। সারাটা পথ সেই সব কাগজ সে পড়ল, নোট করল আর গালে হাত দিয়ে ভাবল। এইভাবে আমরা রিডিং পেরিয়ে গেলাম। তারপর হঠাৎ সে কাগজগুলোকে দলা পাকিয়ে তাকের ওপর ছুঁড়ে ফেলে দিয়ে আমাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা ওয়াটসন, কেসটার সম্পর্কে কিছু জানো? না, একটা কথাও না। আসলে গত কয়েকদিনে আমি কাগজই পড়িনি। লন্ডনের কাগজে বিস্তারিত কিছু নেই, তবু কাগজগুলো ভালো করে দেখে নিলাম যাতে সবকিছু বুঝতে পারা যায়। যতদূর দেখলাম তাতে মনে হচ্ছে এও সেই সব সরল ঘটনারই একটা, যাকে অনুধাবন করা সবচাইতে শক্ত। সরল ঘটনা অথচ অনুধাবন করা শক্ত? হ্যাঁ, তোমার কথা তো হেয়ালির মতন শোনাচ্ছে হোমস। তা হতে পারে, তবে কথাটা কিন্তু খাঁটি। আসলে অসাধারণত্ব এই একটা সূত্র। একটা অপরাধ যত সাধারণ, যত বৈশিষ্ট্য বর্জিত হবে, সেটা সমাধানও তত শক্ত হবে। অবশ্য এই ক্ষেত্রে নিহত ব্যক্তির ছেলের বিরুদ্ধে একটা খুব গুরুতর কেস খাড়া করা হয়েছে। ও, তাহলে খুনের ঘটনা? হ্যাঁ, তাই তো ধরে নেওয়া হয়েছে। কিন্তু আমি নিজে সবকিছু না দেখে শুনে কোনো কিছুই মেনে নেব না। আমি যতটা বুঝতে পেরেছি সংক্ষেপে তোমাকে বলছি, শোনো। এই বসকম উপত্যকা হলো হেরফোর্ডশায়ারের অন্তর্গত রসের নিকটবর্তী একটি গ্রামাঞ্চল। ওই অঞ্চলের সবচেয়ে বড় জমিদার হলেন মিস্টার জন টার্নার। মিস্টার টার্নার অস্ট্রেলিয়া থেকে অনেক টাকা পয়সা নিয়ে কয়েক বছর আগেই তার পুরনো গ্রামে ফিরে এসেছেন। তার একটি জোত, মানে হেথারলি জোত, তিনি চার্লস ম্যাকার্থিকে ভাড়া দেন। এই ম্যাকার্থিও একটা সময় অস্ট্রেলিয়াতে ছিলেন, সেখানে দুজনের মধ্যে পরিচয় ছিল। কাজেই এখানে এসে নতুন করে বসতি স্থাপন করতে গিয়ে তারা যে পরস্পরের কাছাকাছি থাকবেন, এটা অস্বাভাবিক কিছু নয়। দুজনের মধ্যে টার্নারই অপেক্ষাকৃত বেশি ধনী,
তাই ম্যাকার্থি তার ভাড়াটে হলেন। কিন্তু তাহলেও তাদের মধ্যে সম্পর্কটা বাড়িওয়ালা আর ভাড়াটের মতো ছিল না। দুজনের প্রায় দেখা সাক্ষাৎ হতো আর দুজনে প্রায় সমানে সমানে চলতেন। ম্যাকার্থির একটি 18 বছরের ছেলে আছে আর টার্নারের ওই একই বয়সী একটি মাত্র মেয়ে। দুজনই বিপত্নী আর পার্শ্ববর্তী ইংরেজ পরিবারদের সঙ্গেও তাদের বিশেষ মেলামেশা ছিল না। বোঝাই যাচ্ছে তারা দুজনেই একান্তে অবসর জীবনযাপন করতে ভালোবাসতেন। তবে হ্যাঁ, দুজনই খেলাধুলার খুব ভক্ত, তাই পার্শ্ববর্তী রেস কোর্সে তাদের প্রায় দেখা যেত। ম্যাকার্থির পরিবারে তার ছেলে বাদ দিয়ে আর দুটি চাকর আছে, তাদের মধ্যে একজন ছেলে আর অপরজন মেয়ে। টার্নারের পরিবারটা অপেক্ষাকৃত বড়, তাতে জনাছয়েক সদস্য। পরিবার দুটি সম্বন্ধে মোটামুটি এইটুকুই জানতে পেরেছি। এবার আসল ঘটনায় আসা যাক। 3রা জুন মানে গত সোমবার ম্যাকার্থি তার হেথারলির বাড়ি থেকে বের হন বেলা 3টে নাগাদ। তারপর পায়ে হেঁটে বসকম পুলে পৌঁছান। ওয়াটসন, এই বসকম উপত্যকার ভেতর দিয়ে একটা ছোট্ট নদী বয়ে গেছে, সেটাই একটা জায়গায় চওড়া হয়ে একটা হ্রদ সৃষ্টি করেছে। ওটাই বসকম পুল নামে পরিচিত। পারিবারিক সূত্রে জানা গেছে যে তিনি সেখানে কারোর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যের কথা তিনি সেখান থেকে আর জীবিত ফেরেননি। হেথারলি গোলাবাড়ি থেকে ওই বসকম পুলের দূরত্ব সিকি মাইল। ওই পথে যাবার সময় দুজন লোক মিস্টার ম্যাকার্থিকে দেখতে পায়। তাদের মধ্যে একজন একটি বৃদ্ধা, তার নামটা উল্লেখ নেই, আর অপরজন মিস্টার উইলিয়াম ক্রুডার। ইনি মিস্টার টার্নারের শিকাররক্ষক। তা দুজন সাক্ষী বলেছে যে তারা মিস্টার ম্যাকার্থিকে একাই হেঁটে যেতে দেখেছে। অবশ্য শিকাররক্ষক মিস্টার উইলিয়াম ক্রুডার আরও বলেছেন যে মিস্টার ম্যাকার্থি চলে যাবার কয়েক মিনিটের মধ্যেই সে তার ছেলে মিস্টার জেমস ম্যাকার্থিকে একটা বন্দুক বগলে করে ওই একই পথে যেতে দেখেছে। তার দুজন সাক্ষী বলেছে যে মিস্টার ম্যাকার্থি একাই হাঁটছিলেন। অবশ্য শিকাররক্ষক মিস্টার উইলিয়াম ক্রোডার বলেছেন যে মিস্টার ম্যাকার্থি চলে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই সে তার ছেলে মিস্টার জেমস ম্যাকার্থিকে একটা বন্দুক বগলে করে ওই একই পথে যেতে দেখেছেন। তার বিশ্বাস যে ছেলে বাপের সঙ্গে দেখা করতেই ওই পথে যাচ্ছিল। অবশ্য তারপর তিনি সেখান থেকে প্রস্থান করেন। মিস্টার উইলিয়াম ক্রোডার চলে যাওয়ার পরেও ম্যাকার্থি যুগল যে বসকম পুলের ধারে কাছেই ছিল তার প্রমাণ বসকম ভ্যালি এস্টেটের কেয়ারটেকারের মেয়ে পেশেন্স মোরান। ওয়াটসন, এই বসকম পুলের চারিদিক ঘন জঙ্গলে ঘেরা, শুধু জলের ধারে ধারে কিছু ঘাস আর নলবন আছে। 14 বছরের পেশেন্স মোরান ওই জঙ্গলে ফুল তুলছিল। সে তার বয়ানে বলেছে যে সেখান থেকে সে জঙ্গলের সীমানায় হ্রদের ধারে মিস্টার ম্যাকার্থি ও তার ছেলেকে দেখতে পায়। তার মনে হয় তারা যেন জোর ঝগড়া করছে। সে শুনতে পায় মিস্টার ম্যাকার্থি তার ছেলেকে খুব কড়া কড়া কথা বলছেন। জবাবে তার ছেলে যেন বাপকে মারতে হাত তুলছে, এই দেখে সে ভয় পেয়ে সেখান থেকে দৌড় দেয়। তারপর বাড়ি পৌঁছে মাকে বলে যে দুই ম্যাকার্থিকে বসকম পুলের কাছে ঝগড়া করতে দেখে এসেছে। সে আরো জানায় তারা দুজন হয়তো এতক্ষণে লড়াইও শুরু করে দিয়েছে। তার কথা শেষ হতে না হতে ছোট মিস্টার ম্যাকার্থি ছুটতে ছুটতে সেখানে এসে হাজির হয়। সে বলে জঙ্গলের মধ্যে তার বাবাকে মৃত অবস্থায় দেখে সে কেয়ারটেকারের কাছে সাহায্য চাইতে এসেছে। সে তখন ভয়ানক উত্তেজিত। তার হাতে বন্দুক নেই, মাথায় টুপি নেই, ডান হাত আর জামার আস্তিনে তাজা রক্তের দাগ। তার কথা শুনে তার সঙ্গে গিয়ে তারা দেখতে পায় পুলের ধারে ঘাসের উপর তার বাবা মিস্টার ম্যাকার্থির মৃতদেহ পড়ে আছে। কোনো একটা ভারী ভোঁতা অস্ত্র দিয়ে তার মাথায় বারবার আঘাত করা হয়েছে। আঘাতের চেহারা দেখে সন্দেহ হয় যে ছেলের বন্দুকের কুঁদোর আঘাতেও সেরকমটা হতে পারে। বন্দুকটা মৃতদেহ থেকে কয়েক পা দূরে ঘাসের ওপর পড়েছিল। আর এই পরিস্থিতিতে যা হওয়ার তাই হয়েছে। যুবকটিকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তদন্ত রিপোর্টে স্বেচ্ছাকৃত হত্যা বলে রায় দেওয়া হয়েছে। বুধবার তাকে রসে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়। তিনি কেসটি দায়রা আদালতে সোপর্দ করেছেন। ওয়াটসন, মোটামুটি এইভাবেই করোনারের কাছে আর পুলিশ আদালতে ঘটনাগুলিকে উপস্থিত করা হয়েছে। আমি বললাম, ছি হোমস, এর চাইতে ঘৃণ্যতর কোনো ঘটনা আমি অন্তত কল্পনা করতে পারি না। অবশ্য
পারিপার্শ্বিক ঘটনার সাক্ষ্য থেকে অপরাধীকে যে ধরা যায়, এই কেসটি তার একটা উল্লেখযোগ্য প্রমাণ। তুমি কি বলো? হোমস চিন্তিতভাবে বলল, পারিপার্শ্বিক ঘটনার সাক্ষ্য বড়ই পিচ্ছিল জিনিস ওয়াটসন। তার উপর নির্ভর করে তুমি হয়তো সরাসরি একটা সিদ্ধান্তে উপনীত হলে, কিন্তু তোমার দৃষ্টিকোণকে যদি একটুখানি সরিয়ে নাও, তাহলে দেখবে ঠিক সমান নিশ্চয়তার সঙ্গে তার থেকে একটা সম্পূর্ণ বিপরীত সিদ্ধান্তেও উপনীত হওয়া যায়। অবশ্য এ কথা স্বীকার করতেই হবে যে এই ক্ষেত্রে সমস্ত ঘটনাবলী যুবকটির একান্ত বিরুদ্ধে এবং খুব সম্ভবত সেই প্রকৃত অপরাধী। কিন্তু এই অঞ্চলে এমন কিছু লোক আছেন, বিশেষত প্রতিবেশী জমিদার কন্যা মিস টার্নার, যারা যুবকটির নির্দোষিতায় বিশ্বাস করেন এবং তার সপক্ষে কাজ করবার জন্য লেস্ট্রেডকে নিযুক্ত করেছেন। লেস্ট্রেডকে মনে আছে তো ওয়াটসন? স্টাডি ইন স্কারলেটের সেই লেস্ট্রেড। সে তো ব্যাপারটা ভালো করে বুঝতে না পেরে আমার কাছে পাঠিয়েছে, আর সেই জন্য ঘরে বসে পরম শান্তিতে প্রাতরাশ হজম করার পরিবর্তে এই দুটি মাঝবয়সী ভদ্রলোককে ঘন্টায় 50 মাইল গতিতে পশ্চিম দিকে ছুটে চলতে হচ্ছে। আমি বললাম, কিন্তু হোমস, সমস্ত ব্যাপারটা এতটাই পরিষ্কার যে এই কেসে তুমি বিশেষ কৃতিত্ব দেখাতে পারবে বলে তো মনে হয় না। হোমস হেসে বলল, ওয়াটসন, এই আপাত পরিষ্কার হওয়াটাই খুব গোলমেলে। তাছাড়া সেখানে গিয়ে হয়তো আমরা আবার এমন কিছু পরিষ্কার ঘটনার সন্ধান পাব যেগুলো মিস্টার লেস্ট্রেডের চোখেই পড়েনি। দেখো, অযথা গর্ব যে আমি করি না সেটা তুমি ভালো করেই জানো। আমি বলছি, তার অভিমতকে প্রমাণ অথবা খণ্ডন করতে আমি এমন কিছু পথ বেছে নেব যার সাহায্য নেওয়া তো দূরের কথা, সেই পথের কথা সে বুঝতে অক্ষম। হাতের কাছে দৃষ্টান্তই নেওয়া যাক। আমি খুব ভালো করেই বুঝতে পারছি যে তোমার শোবার ঘরের জানালাটা ডান দিকে, কিন্তু এমন স্পষ্ট ব্যাপার মিস্টার লেস্ট্রেডের চোখেই পড়বে না। তার সঙ্গে দেখো বন্ধু, আমি তোমাকে বেশ ভালো করেই চিনি। সামরিক পরিচ্ছন্নতা যে তোমার বৈশিষ্ট্য তাও জানি। প্রতিদিন সকালে তুমি দাড়ি কামাও, আর এই সময়টা সূর্যের আলোতেই কামাও। এখন যদি দেখি যে তোমার মুখের বাঁ দিকের দাড়ি ভালো করে কামানো হয়নি, চোয়ালের কোণটায় তো একেবারেই নয়, তখন কি এটা খুব স্পষ্ট বোঝা যায় না যে ঘরের ওদিকটা অপর দিকের তুলনায় স্বল্প আলোকিত? তোমার স্বভাবের একজন মানুষ এরকম অসমান দাড়ি কামানো নিয়ে সন্তুষ্ট থাকবে, এটা আমি কল্পনাও করতে পারি না। না না, পর্যবেক্ষণ আর অনুমানের একটা তুচ্ছ দৃষ্টান্ত হিসেবেই এটা উল্লেখ করলাম মাত্র, আর এটাই আমার ব্রহ্মাস্ত্র। হয়তো আগামী তদন্তে এটাই আমাদের অনেক কাজে লাগবে। যাকে তদন্তে আরও দু একটা ছোটোখাটো খবর জানা গেছে, সেগুলো মনে রাখতে হবে। আর সেগুলো কি? সঙ্গে সঙ্গেই তাকে গ্রেপ্তার করা হয়নি, হয়েছে হেথারলি ফার্মে ফেরবার পর। ইন্সপেক্টর যখন তাকে গ্রেপ্তারের কথা জানালেন, তখন সে বলে যে সে কথা শুনে সে বিস্মিত হয়নি, আর সেটাই নাকি তার প্রাপ্য। করোনারের জুরিদের মনে যদি বা একটু সন্দেহ ছিল, তার এই কথায় সব ধুয়ে মুছে নিশ্চিহ্ন হয়ে যায়। আমি সঙ্গে সঙ্গে বলে উঠলাম, আরে এটা তো স্পষ্ট স্বীকারোক্তি। না ওয়াটসন, তার কারণ এরপরই সে ঘোষণা করে যে সে নির্দোষ। হোমস, সব অপরাধী নিজেকে নির্দোষ বলে দাবি করে, আর এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। আমার তো মনে হয় তার উপর সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। বরং তার উল্টো। আমার কাছে কিন্তু এটাই কালো মেঘের ফাঁকে একমাত্র উজ্জ্বল আলোর রেখা। দেখো ওয়াটসন, সে যতই নিরপরাধ হোক, সব ঘটনায় যে তার বিরুদ্ধে কথা বলছে এটুকু না বোঝবার মতো জড়বুদ্ধি সে নয়। সে যদি গ্রেপ্তারের খবর শুনে বিস্মিত হতো অথবা উষ্মা প্রকাশ করত, তাহলেই বরং আমার মনে সন্দেহ বাসা বাঁধত। কারণ এরকম পরিস্থিতিতে বিস্ময় বা ক্রোধ কোনোটাই স্বাভাবিক নয়, অথচ যে কোনো ষড়যন্ত্রকারীর পক্ষেই সেটা শ্রেষ্ঠ পন্থা। কিন্তু পরিস্থিতিটাকে অত্যন্ত সহজভাবে মেনে নেওয়ায় বোঝা যাচ্ছে যে হয় সে নির্দোষ, আর নয়তো অত্যন্ত সংযত ও দৃঢ় চরিত্রের লোক। আর নিজের উচিত প্রাপ্য বলে সে যে মন্তব্য করেছে সেটাও অস্বাভাবিক কিছু নয়। আমাদের মনে রাখতে হবে যে সে তখন তার বাবার মৃতদেহের পাশে দাঁড়িয়েছিল, আর সেই দিনই সন্তানের কর্তব্য ভুলে গিয়ে সে তার বাবার সঙ্গে কথা কাটাকাটি করেছে। এমনকি ছোট্ট মেয়ে পেশেন্স মোরানের গুরুত্বপূর্ণ সাক্ষ্য অনুযায়ী তাকে আঘাত করবার জন্য হাত পর্যন্ত তুলেছিল। তার মন্তব্যের ভিতর দিয়ে যে আত্মধিক্কার এবং অনুশোচনা প্রকাশ পেয়েছে, আমার তো মনে হয় সেটা দোষী মন অপেক্ষা নির্দোষ মনেরই লক্ষণ। কিন্তু হোমস, এর চাইতেও তুচ্ছতর সাক্ষ্যের জেরে মানুষকে ফাঁসি দেওয়া হয়। হ্যাঁ, তা হয়তো হয়, অনেক লোককে তো অন্যায়ভাবেও ফাঁসি দেওয়া হয়।
আচ্ছা, যুবকটি নিজে কি বলেছে? হ্যাঁ, সেটা তার পক্ষ সমর্থনকারীদের পক্ষে খুব একটা উৎসাহব্যঞ্জক নয়, যদিও তাতে দু একটা ইঙ্গিতপূর্ণ কথা আছে। এই তো, সেটা তো এখানেই রয়েছে, তুমি নিজেই পড়ে দেখতে পারো। কাগজের বান্ডিল থেকে একখানা স্থানীয় হারফোর্ডশায়ার পত্রিকা বের করে সেই প্যারাগ্রাফটা সে আমাকে দেখিয়ে দিল, যেখানে হতভাগ্য যুবকটি ঘটনা সম্পর্কে তার নিজের বিবরণ লিপিবদ্ধ করেছে। গাড়ির এক কোণে হেলান দিয়ে সবটা মনোযোগ সহকারে পড়লাম। তাতে লেখা আছে, তখন মৃতের একমাত্র পুত্র মিস্টার জেমস ম্যাকার থেকে ডাকা হলে সে এই মর্মে সাক্ষ্য দেয় যে 3 দিন আমি বাড়িতে ছিলাম না, ব্রিস্টলে গিয়েছিলাম। গত 3রা জুন সোমবার সবেমাত্র 3 দিন আমি বাড়িতে ছিলাম না, ব্রিস্টল গিয়েছিলাম। গত 3রা জুন সোমবার সবেমাত্র বাড়ি ফিরেছি। বাবা তখন বাড়িতে ছিলেন না। পরিচারিকা জানালো সহিস জন কবকে নিয়ে তিনি গাড়িতে চড়ে রসে গেছেন। আমি বাড়ি ফিরবার কিছুক্ষণ পরেই উঠোনে তার গাড়ির চাকার শব্দ শুনতে পেলাম। জানলা দিয়ে দেখলাম উঠোন পার হয়ে তিনি দ্রুত বাইরে চলে গেলেন। কোন দিকে যে গেলেন ঠিক বুঝতে পারলাম না। আমি তখন বন্দুকটা হাতে নিয়ে হাঁটতে হাঁটতে বসকম্পুলের দিকে এগোতে লাগলাম। উদ্দেশ্য ছিল অপর দিককার খরগোশের আস্তানাটা একবার দেখে আসা। তা পথে শিকাররক্ষক উইলিয়াম ক্রোডারের সঙ্গে দেখা হয়। তার সাক্ষ্যেও সে কথা বলেছে। তবে সে বলেছে আমি নাকি বাবাকে অনুসরণ করছিলাম। সেটা একেবারে ভুল। আমি যে জানতামই না তিনি আমার সামনের দিকে আছেন। পুল থেকে 100 গজ দূরে থাকতেই আমি একটা চিৎকার শুনলাম, একটা কুই বলে শব্দ। এই সংকেতটা আমি আর আমার বাবাই জানতাম। তাড়াতাড়ি এগিয়ে গিয়ে দেখলাম বাবা পুলের ধারে দাঁড়িয়ে আছেন। আমাকে দেখে তিনি যেন খুবই বিস্মিত হলেন। চড়া গলায় জানতে চাইলেন সেখানে আমি কি করছি। কথার পৃষ্ঠে কথা হতে হতে চেঁচামেচি প্রায় ঘুষোঘুষির উপক্রম হলো। আমার বাবা একটু বেশ রক চটা লোক। যখন বুঝলাম তিনি রাগে জ্ঞান হারিয়ে ফেলেছেন, আমি সেখান থেকে চলে গেলাম হেথারলি ফার্মের দিকে। 150 গজও যায়নি এমন সময় পিছন থেকে একটা বিভৎস চিৎকার কানে এলো। দৌড়ে ফিরে গেলাম। দেখলাম বাবা মৃতপ্রায় অবস্থায় মাটিতে পড়ে আছেন। মাথাটা সাংঘাতিকভাবে কেটে গেছে। বন্দুক ফেলে দিয়ে তাকে কোলে তুলে নিলাম। সঙ্গে সঙ্গে তিনি মারা গেলেন। কয়েক মিনিট হাঁটু গেড়ে সেখানেই বসে রইলাম। তারপর সাহায্যের জন্য ছুটলাম মিস্টার টার্নারের গৃহরক্ষকের কাছে, কারণ তার বাড়িটাই সবচাইতে কাছে ছিল। ফিরে এসে বাবার কাছে কাউকে দেখতে পাইনি, কিন্তু কি করে যে তিনি আঘাত পেলেন তাও বুঝতে পারলাম না। আমার বাবা কিছুটা ঠান্ডা আর অপ্রীতিকর স্বভাবের মানুষ ছিলেন, ফলে তিনি খুব জনপ্রিয় ছিলেন না। তবে আমি যতদূর জানি তার কোনো শত্রুও ছিল না। এছাড়া আমি আর কিছু জানি না। যুবকটির সাক্ষ্য শেষ হলে করোনার প্রশ্ন করল, আচ্ছা, মৃত্যুর আগে আপনার বাবা আপনাকে কিছু বলেছিলেন কি? কয়েকটা ভাঙা ভাঙা কথা তার মুখ দিয়ে বেরিয়েছিল। আমি শুধু শুনতে পেয়েছিলাম যে তিনি একটা ইঁদুরের কথা বলছেন। ইঁদুর? তো তার থেকে আপনি কি বুঝতে পারলেন? ও কথার কোনো মানেই আমি বুঝতে পারিনি। আমি মনে করেছিলাম তিনি হয়তো প্রলাপ বকছেন। আচ্ছা, আপনার এবং আপনার বাবার মধ্যে ঝগড়াটা কি নিয়ে হয়েছিল? মাফ করবেন, আমি এই প্রশ্নের জবাব দিতে চাই না। কিন্তু আমরা জবাব চাই। দেখুন, সে কথা আপনাকে বলা আমার পক্ষে অসম্ভব। তবে আমি নিশ্চিত করে বলতে পারি সে কথার সঙ্গে এই পরবর্তী দুঃখজনক ঘটনার কোনো সম্পর্ক নেই। সেটা আদালত স্থির করবে। আপনাকে বলা নিষ্প্রয়োজন যে আপনি যদি আমার প্রশ্নের জবাব দিতে অস্বীকার করেন তাহলে ভবিষ্যতে এ নিয়ে মামলা উঠলে কিন্তু আপনারই ক্ষতি হবে। আমি জানি, কিন্তু তথাপি আমি অস্বীকার করছি। আপনি যে কুই বলে চিৎকারটার উল্লেখ করেছেন সেটা কি আপনার আর আপনার বাবার মধ্যে একটা সংকেত স্বরূপ? আগে হ্যাঁ। তাহলে আপনাকে দেখবার আগে, এমনকি আপনি যে ব্রিস্টল থেকে ফিরে এসেছেন সে কথা জানবার আগেই তিনি ওরকম শব্দ করলেন কেন? আমি ঠিক জানি না। জনৈক জুরি প্রশ্ন করলেন। আচ্ছা, চিৎকার শুনে ফিরে গিয়ে যখন আপনার বাবাকে মারাত্মক আহত অবস্থায় দেখতে পেলেন তখন কি সন্দেহজনক কোনো কিছু আপনার চোখে পড়েনি? আগে সঠিকভাবে বলতে পারছি না। বলতে পারছেন না? তার মানে? আসলে ছুটতে ছুটতে খোলা জায়গায় এসে আমি এতই বিচলিত আর উত্তেজিত হয়ে পড়েছিলাম যে বাবার কথা ছাড়া আর কিছুই ভাবতে পারিনি। তবু আমার যেন আবছা মনে পড়ছে যে
ছুটে এগিয়ে যাওয়ার সময় আমার বাঁ দিকের মাটিতে একটা কিছু যেন পড়েছিল। মনে হলো ধূসর রঙের একটা জিনিস, একটা কোটের মতো বা একটা চাদরও হতে পারে। বাবাকে ছেড়ে উঠে দাঁড়াবার পর সেই জিনিসটা আর দেখতে পেলাম না। আপনি কি বলতে চান? আপনি সাহায্যের আশায় সেখান থেকে চলে যাওয়ার আগেই সেটা উধাও হয়ে যায়? আগে হ্যাঁ, ঠিক তাই। কিন্তু সেটা যে ঠিক কি তা আপনি বলতে পারছেন না? আগে না, শুধু শুধু মনে হয়েছিল একটা কিছু যেন ছিল সেখানে। মৃতদেহ থেকে কতটা দূরে ছিল? গজ 12 কিংবা তারও কাছাকাছি। আচ্ছা, জঙ্গলের শেষ প্রান্ত থেকে কতটা দূরে? ওই রকমই হবে। তাহলে আপনি বলতে চান যে সেটা সরিয়ে নেওয়া হয়ে থাকলে আপনি তার থেকে গজ 12 দূরে যখন ছিলেন তখনই নেওয়া হয়েছে? হ্যাঁ, তবে আমি তখন সেদিকে পিছন ফিরে বসেছিলাম। যুবকটির জেরা এখানে শেষ হয়েছে। কাগজটার দিকে চোখ রেখে আমি বললাম, দেখা যাচ্ছে শেষের দিকের মন্তব্যগুলোতে করোনার বেচারি ম্যাকার্থির প্রতি একটু কঠোরই হয়েছেন। তাকে না দেখেই তার বাবার সংকেত করা বা বাবার সঙ্গে কথা কাটাকাটির বিস্তারিত বিবরণ দিতে অস্বীকৃত হওয়া এবং বাবার মৃত্যুকালীন কথার অদ্ভুত বিবরণ, সঙ্গত কারণেই করোনার এইসব অসংলগ্নতার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন এবং এসবই ছেলেটার বিরুদ্ধে যাচ্ছে। আমার কথা শুনে হোমস নিজের মনেই একটু হাসল। তারপর কুশন চেয়ারে গা এলিয়ে দিয়ে বলল, ওয়াটসন, তুমি এবং করোনার দুজনেই দেখছি যুবকটির সপক্ষের জোরদার পয়েন্টগুলি তুলে ধরতে চাইছো। তুমি কি বুঝতে পারছো না যে একবার তোমরা তার প্রখর কল্পনা শক্তির প্রশংসা করছো, আবার পরক্ষণই তার অভাবের কথা বলছো? কল্পনা শক্তির অভাব এই জন্যই বলছি যে জুরিদের সহানুভূতি আকর্ষণ করতে পারে বাবার সঙ্গে ঝগড়ার এরূপ একটা কারণ উদ্ভাবন করতেও সে যেন অক্ষম। তাছাড়া মৃত্যুকালে ইঁদুরের কথা উল্লেখ এবং কাপড় উধাও হয়ে যাওয়ার মতন ঘটনা, এইসব তাজ্জব ব্যাপার যদি তারই মস্তিষ্কপ্রসূত হয়ে থাকে তাহলে তার কল্পনা শক্তির অভাব আছে বই কি। হ্যাঁ, না হে না, আমি বরং কেসটাকে এইভাবে দেখতে চাই যেন যুবকটি যা কিছু বলছে তার সবই সত্যি। তারপর বিচার করতে হবে যে তার পরিণতি কি দাঁড়ায়। কিন্তু ওয়াটসন, আপাতত এই অবধি। ঘটনাস্থলে পৌঁছাবার আগে পর্যন্ত আমি আর একটা কথা উল্লেখ করব না। শুধু এইটুকু বলে রাখছি যে সুইডেনে লাঞ্চ দেবে, আর যা দেখছি 20 মিনিটের মধ্যে আমরা সেখানে পৌঁছে যাব। সুন্দর স্টাউট উপত্যকার ভিতর দিয়ে উজ্জ্বল এবং প্রশস্ত সেভার্নের উপর দিয়ে চলতে চলতে অবশেষে বেলা প্রায় 4টে নাগাদ আমরা সুন্দর ছোট্ট মফস্বল শহর রসে উপনীত হলাম। একটা শুকনো ভোঁদরের মতো দেখতে ধূর্ত চেহারার লোক প্ল্যাটফর্মে আমাদের জন্য অপেক্ষা করছিল। গ্রাম্য পরিবেশের সঙ্গে খাপ খাওয়াবার উপযুক্ত অতি সাধারণ পোশাকে সজ্জিত থাকলেও স্কটল্যান্ড ইয়ার্ডের লেস্ট্রেডকে চিনতে আমার কোনো কষ্ট হয়নি। গাড়িতে চড়ে তার সঙ্গে আমরা হেরফোর্ড আর্মসে হাজির হলাম। সেখানেই আমাদের জন্য একটা ঘর ভাড়া করে রাখা হয়েছিল। চা খেতে খেতে লেস্ট্রেড বলল, গাড়ির ব্যবস্থা করেই রেখেছি। আপনার কাজের ঝোঁক তো আমি জানি। ঘটনাস্থলে উপস্থিত না হওয়া পর্যন্ত আপনি স্বস্তি পাবেন না। হোমস বলে উঠল, খুব ভালো কাজ করেছেন, আপনারই উপযুক্ত কাজ। তবে কিনা সবটাই তো বায়ুর চাপের ব্যাপার। লেস্ট্রেড চকিতে চোখ তুলে তাকালো, তারপর বলল, ঠিক বুঝলাম না তো। বায়ুমান যন্ত্রটা কি বলছে? দেখতে পাচ্ছি 29, একটুও বাতাস নেই, আকাশে এক বিন্দু মেঘ নেই। আমার আবার কেস ভর্তি সিগারেট আছে, সেগুলো শেষ করতে হবে তো নাকি? আর তাছাড়া মফস্বলের হোটেলের তুলনায় সোফাটাও বেশ আরামদায়ক। কাজেই আজ রাতের মতন গাড়িটা ব্যবহার করতে পারবো বলে তো মনে হয় না। লেস্ট্রেড হো হো করে হেসে উঠে বলল, আপনি নিশ্চয়ই সংবাদপত্র পড়েই সিদ্ধান্ত করে ফেলেছেন। দেখুন, কেসটা কিন্তু একেবারে লাঠির মতো সোজা। যতই এর ভিতরে ঢোকা যায় ততই সোজা হয়ে আসে। তবু একজন মহিলার অনুরোধ, সেটা তো আর এড়ানো যায় না। তিনি আপনার কথা শুনেছেন এবং আপনার অভিমত চান। আমি তাকে বারবার বলেছি, আমি যা করেছি তার বেশি কিছু আপনি করতে পারবেন না। কিন্তু তিনি নাছোড় বান্দা। আরে কি আশ্চর্য, ওই তো
ওই তো তার গাড়ি দরজায় এসে দাঁড়ালো বলে। তার কথা শেষ হবার আগেই একটি সুন্দরী তরুণী দ্রুত পায়ে ঘরে ঢুকল। জীবনে এত সুন্দরী স্ত্রীলোক আমি আর দেখিনি। তার বেগুনি চোখ দুটো চকচক করছে, ঠোঁট দুখানি উন্মুক্ত, দুই গালে গোলাপি আভা। তীব্র উত্তেজনা ও উদ্বেগে স্বাভাবিক সংযমও বুঝি হারিয়ে ফেলেছে। আমাদের সকলের ওপর দৃষ্টি ফেলতে ফেলতে শেষ পর্যন্ত স্ত্রীলোকের তীক্ষ্ণ অন্তর্দৃষ্টির গুণে বন্ধুবরের ওপর দৃষ্টি নিবদ্ধ করে সে বলে উঠল, মিস্টার শার্লক হোমস, আপনি আসায় আমি যে কত খুশি হয়েছি তা বলে বোঝাতে পারবো না। আমি জানি জেমস এ কাজ করেনি। ছেলেবেলা থেকে আমরা পরস্পরকে চিনি, আর তাই ওর দোষ ত্রুটির কথাও আমি জানি। একটা মাছিকেও আঘাত করতে পারে না, এমনই নরম ওর মন। হোমস বলল, মিস টার্নার, আমি আশা করছি তাকে মুক্ত করতে পারবো। আমার উপর এটুকু ভরসা রাখতে পারেন যে আমি সাধ্যমতন চেষ্টা করব। আপনি তো সাক্ষ্য প্রমাণগুলো পড়েছেন, কোনো ফাঁক কি আপনি দেখতে পাচ্ছেন না? আপনি নিজে কি মনে করেন না যে সে নির্দোষ? সেইটাই সম্ভব বলে আমি মনে করি। মাথা হেলিয়ে উদ্ধত ভঙ্গিতে লেস্টেডের দিকে তাকিয়ে সে চেঁচিয়ে উঠে বলল, শুনলেন তো, উনি কিন্তু আমাকে আশা দিলেন। ঘাড় ঝাঁকুনি দিয়ে লেস্টেড বলল, দেখুন ম্যাডাম, আমার আশঙ্কা হচ্ছে যে আমার সহকর্মী বড় তাড়াতাড়ি তার সিদ্ধান্তে পৌঁছেছেন। কিন্তু আমি জানি যে ওনার কথাই ঠিক। জেমস এ কাজ করেনি। আর বাবার সঙ্গে তার ঝগড়া নিয়ে সে যে মুখ খোলেনি, তার কারণ আমি এর সঙ্গে জড়িত। আপনি এর সঙ্গে জড়িত? কেমন করে? আগে হ্যাঁ, আসলে আমাকে নিয়ে জেমস আর তার বাবার মধ্যে মতপার্থক্য ছিল। ওর বাবা চেয়েছিলেন আমাদের বিয়ে হোক, কিন্তু জেমস সেরকম কিছু করতে এক্ষুনি রাজি ছিল না। তাই নিয়ে মাঝে মাঝেই কথা কাটাকাটি হতো। আমি নিশ্চিত জানি এটাও সেরকমই একটা ঝগড়া। হোমস জিজ্ঞাসা করল, আর আপনার বাবা, তিনি এই বিয়ের পক্ষপাতী? আমার বাবাও এর বিরুদ্ধে ছিলেন। মিস্টার ম্যাকার্থি ছাড়া আর কেউ এর পক্ষে ছিল না। হোমস তীক্ষ্ণ সপ্রশ্ন দৃষ্টিতে তার দিকে তাকাতেই তার তরুণ তাজা মুখের ওপর একটা চকিত আভা ছড়িয়ে পড়ল। হোমস বলল, এই খবর দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আচ্ছা, সকালে গেলে কি আপনার বাবার সঙ্গে দেখা হবে? মনে হয় ডাক্তার অনুমতি দেবেন না। ডাক্তার? হ্যাঁ, আসলে বাবার শরীরটা কয়েক বছর ধরেই ভালো নয়। তার উপরে এই ঘটনা তাকে একেবারেই শেষ করে ফেলেছে। প্রথম জীবনে ভিক্টোরিয়াতে বাবাকে যারা চিনতেন তাদের মধ্যে একমাত্র মিস্টার ম্যাকার্থি জীবিত ছিলেন। আচ্ছা, ভিক্টোরিয়া। খুব ভালো কথা। হ্যাঁ, সেখানকার খনিতে। ঠিক ঠিক, সেখানকার সোনার খনিতে, যেখানে মিস্টার টার্নার অর্থ আর বিত্তের মালিক হন। ঠিক বলেছেন। ধন্যবাদ মিস টার্নার, আপনাকে পেয়ে আমার অনেক লাভ হলো। জেলে জেমসের সাথে দেখা করতে গেলে তাকে অবশ্যই বলবেন যে আমি জানি সে নির্দোষ। বলবো মিস টার্নার, নিশ্চয়ই বলবো। এবার আমাকে বাড়ি ফিরতে হবে। ঈশ্বর আপনার সহায় হন। বিদায়। এই কথা বলে দ্রুত পায়ে সে ঘর থেকে বেরিয়ে গেল। আমরা শুনতে পেলাম রাস্তায় তার গাড়ির চাকার ঘর ঘর শব্দ দূরে মিলিয়ে গেল। কয়েক মিনিট সকলে চুপ থাকার পর বেশ মর্যাদার সঙ্গে লেস্ট্রেড বলে উঠল, মিস্টার হোমস, আপনার জন্য আমি লজ্জিত বোধ করছি। যেখানে নিরাশাই অনিবার্য, সেখানে এরকম আশা ভরসা আপনি কেন দিলেন? আমি কি নিজে বিগলিত হৃদয় নই? কিন্তু আমিও বলছি এটা নিষ্ঠুরতা। হোমস বলল, লেস্ট্রেড, আমি কিন্তু মনে করি জেমস ম্যাকার্থিকে খালাস করবার পর আমি পাব। আচ্ছা, জেলে তার সঙ্গে দেখা করবার কোনো অনুমতি কি তুমি নিয়েছো? হ্যাঁ, নিয়েছি, কিন্তু শুধুমাত্র আমার আর আপনার। তাহলে তো বাইরে যাওয়ার ব্যাপারে আমার মতটা পাল্টাতে হলো। আচ্ছা, ট্রেনে হারপোর্টে পৌঁছে আজ রাতেই তার সঙ্গে দেখা করবার মতো যথেষ্ট সময় কি পাবো? হ্যাঁ হ্যাঁ মিস্টার হোমস, যথেষ্ট সময় পাওয়া যাবে। তাহলে যাওয়া যাক। ওয়াটসন, তোমার হয়তো একা একা সময় কাটতে চাইবে না, কিন্তু মাত্র কয়েক ঘন্টার ব্যাপার, তার মধ্যে আমি ফেরত আসবো। আমিও তাদের সঙ্গে হাঁটতে হাঁটতে স্টেশন পর্যন্ত গেলাম। তারপর ছোট শহরের রাস্তায় রাস্তায় কিছুক্ষণ ঘুরে হোটেলে ফিরে গেলাম। সোফায় শুয়ে একখানা হলদেটে মলাটের নভেলে মন দিলাম। যে গভীর রহস্যের মধ্যে আমরা পথ খুঁজে বেড়াচ্ছি, তার তুলনায় বইয়ের গল্পের প্লটটা এতই সাদামাটা যে আমার মন বারবারই
উপন্যাস থেকে বাস্তবের দিকেই ঘুরে যেতে লাগলো। শেষটায় বইটাকে মেঝে ছুঁড়ে ফেলে দিয়ে সারাটা দিনের ঘটনায় মনোনিবেশ করলাম। যদি ধরে নেওয়া যায় যে এই ভাগ্যহীন যুবকের কথাগুলোই সত্য, তাহলে তার বাবার কাছ থেকে চলে যাওয়া এবং তার আর্তনাদ শুনে আবার জঙ্গলের কাছে ফিরে আসা, এর মধ্যবর্তী সময়ে কি এক নারকীয় ব্যাপার, কি এক অদৃষ্টপূর্ব অসাধারণ বিপদই না ঘটে গেল। মনে মনে ভাবলাম, আঘাতের প্রকৃতি থেকে আমার ডাক্তারি বুদ্ধি কি কিছু আবিষ্কার করতে পারে না? ঘণ্টা বাজিয়ে আঞ্চলিক সাপ্তাহিক পত্রিকাটা চেয়ে নিলাম। তাতে তদন্তের হুবহু বিবরণ প্রকাশিত হয়েছে। ডাক্তারের প্রতিবেদনে বলা হয়েছে, বাম করটির পিছন দিকের তৃতীয় হাড়টি এবং পশ্চাৎ করটির বাম অংশের অর্ধেকটা কোনো ভোঁতা অস্ত্রের প্রচণ্ড আঘাতে চুরমার হয়ে গেছে। নিজের মাথার ওই জায়গাগুলি লক্ষ্য করলাম। স্পষ্টই বোঝা যাচ্ছে আঘাত করা হয়েছে পিছন দিক থেকে। সেটা অবশ্য আসামির কিছুটা সপক্ষেই যায়, কারণ ঝগড়ার সময় তাকে বাবার মুখোমুখি দেখা গিয়েছিল। অবশ্য এভাবে বেশি দূর যাওয়াও যায় না, কারণ আঘাত করার সময় তার বাবা হয়তো পিছনে ফিরেছিলেন। মনে মনে ভাবলাম, যাই হোক, হোমসের দৃষ্টিটা এদিকে আকর্ষণ করতে হবে। প্রতিবেদনটা এরপর লেখা আছে মৃত্যুকালে একটা ইঁদুরের উল্লেখ। কিন্তু এর মানে কি? না না, প্রলাপ হতেই পারে না। আকস্মিক আঘাতে মরণাপন্ন লোক সাধারণত প্রলাপ বকে না। তাহলে এটা নিশ্চয়ই তার দুর্ঘটনাটা বোঝাবার একটা চেষ্টা। কিন্তু তিনি কি বোঝাতে চেয়েছিলেন? একটা সম্ভাবিত ব্যাখ্যার জন্য আমার মাথায় হাতুড়ি পিটতে লাগলাম। তারপর আছে ম্যাকার্থির দেখা সেই ধূসর কাপড়ের ঘটনাটা। এটা যদি সত্য হয়, তাহলে নিশ্চয়ই খুনি পালাবার সময় তার পোশাকের একটা অংশ সম্ভবত তার ওভারকোট ফেলে গিয়েছিল এবং 10-12 পা দূরে ছেলেটি যখন তার দিকে পিছন ফিরে হাঁটু গেড়ে বসেছিল, সেই মুহূর্তে সে ফিরে এসে সেটা নিয়ে চলে যায়। না, সমস্ত ব্যাপারটাই যেন রহস্য আর অবাস্তবতায় বোনা কি এক সূক্ষ্ম জাল দিয়ে ঘেরা। কেসটা সম্পর্কে লেস্ট্রেডের মতামত শুনে আমি বিস্মিত হইনি। তথাপি শার্লক হোমসের অন্তর্দৃষ্টির ওপর আমার বিশ্বাস এতটাই বেশি যে যতক্ষণ পর্যন্ত প্রতিটি নতুন ঘটনা ম্যাকার্থের নির্দোষিতায় তার দৃঢ় প্রত্যয়কে শক্তিশালী করে চলেছে, ততক্ষণ পর্যন্ত আমি অন্তত আশা ছাড়তে পারি না। বেশ দেরি করেই শার্লক হোমস ফিরে এলো। সে একাই এলো। লেস্ট্রেড শহরে তার বাসায় থেকে গেছে। বসতে বসতে সে মন্তব্য করল, বুঝলে ওয়াটসন, যে সূক্ষ্ম কাজে আমরা হাত দিয়েছি তার জন্য দেহ ও মন দুই খুব সতেজ আর সজাগ থাকা দরকার। তাই দীর্ঘ পথযাত্রার ক্লান্তি নিয়ে আমি সে কাজ করতে চাইনি। বায়ুর চাপ এখনো দেখছি বেশ উঁচুই আছে। আমরা ঘটনাস্থলে যাবার আগে যাতে বৃষ্টি না হয় সেটা খুব দরকার। যাকে ম্যাকার্থির সঙ্গে দেখা করে এলাম। কিছু জানতে পারলে তার কাছ থেকে? না, কিছু না। একসময় মনে হলো এই কাজ কে করেছে তা জেনেও সে তাকে আড়াল করছে, কিন্তু এখন আমার দৃঢ় বিশ্বাস যে সকলের মতন তার মাথাও গুলিয়ে গেছে। সে দেখতে সুন্দর, মনে হয় তার মনটাও ভালো, কিন্তু খুব তীক্ষ্ণধী সে একদমই নয়। আমি বললাম, মিস টার্নারের মতন একজন রমণীয় রমণীর সঙ্গে বিয়েতে তার অমত ছিল, এ কথা যদি সত্য হয় তাহলে আমি অন্তত তার রুচির প্রশংসা করতে পারি না। আহা, সেখানেই তো ঝুলে রয়েছে একটি বেদনাতুর কাহিনী। এই ছেলেটি ওর প্রেমে উন্মাদ, কিন্তু বছর 2 আগে যখন সে একেবারে ছেলে মানুষ ছিল এবং মেয়েটিকে ভালো করে জানতো না, কারণ বছরখানেক সে বাইরের একটি বোর্ডিং স্কুলে পড়াশুনো করত, তখনই হাদারামটা ব্রিস্টলের এক পাঠশালার পরিচারিকার খপ্পরে পড়ে তাকে রেজিস্ট্রি করে বিয়ে করে। এই কথা কেউ জানে না। এখন যে কাজ করবার জন্য দরকার হলে সে তার চোখ দুটোও দিতে পারে, অথচ যে কাজ করা তার পক্ষে একেবারেই অসম্ভব বলে সে নিজে জানে, সেই কাজ না করবার জন্য যখন তাকে ভৎসনা করা হয়, তখন তার কিরকম উন্মত্তের মতন অবস্থা হয় তা তুমি নিশ্চয়ই কল্পনা করতে পারছো ওয়াটসন। বসকম পুলে শেষবার দেখা করার সময় তার বাবা যখন তাকে মিস টার্নারের কাছে বিয়ের প্রস্তাব করতে তাড়না করেছিলেন,
তখন ওই ধরনের উন্মাদনার বশেই সে আকাশে হাত ছুঁড়ে বাবাকে শাসিয়েছিল। অপরদিকে তার নিজের কোনো আয় উপার্জন নেই। বাবা খুব কড়া ধাতের লোক। প্রকৃত সত্য জানতে পারলে তিনি ছেলেকে একেবারে পথে বসাবেন। ব্রিস্টলে এই পরিচারিকা স্ত্রীর সঙ্গেই সে বিগত 3টি দিন কাটিয়ে এসেছে। সে কথা তার বাবা জানতেন না। এই পয়েন্টটা ভালো করে লক্ষ্য করো ওয়াটসন, এটা খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, অশুভ থেকে শুভের আবির্ভাব হয়েছে। সেই পরিচারিকা যখন কাগজ পড়ে জানতে পারল যে ছেলেটি ভয়ানক বিপদে পড়েছে এবং তার ফাঁসিও হতে পারে, তখন তাকে চিঠি লিখে জানিয়েছে যে বারমুডা ডকইয়ার্ডে তার স্বামী আছে, কাজেই তাদের দুজনের মধ্যে সত্যিকারের কোনো বন্ধন নেই। মেয়েটি তাকে মুক্তি দিয়েছে। আমার মনে হয় অনেক দুঃখের মধ্যেও এই সংবাদটি পেয়ে জেমস ম্যাকার্থি কিছুটা সান্ত্বনা লাভ করেছে। আচ্ছা হোমস, সে যদি নির্দোষী হয় তাহলে তাহলে এই কাজ করলো কে? সেটাই তো প্রশ্ন ওয়াটসন। কাজটা করলো কে? দেখো, বিশেষ করে দুটো পয়েন্টের প্রতি তোমার দৃষ্টি আকর্ষণ করতে চাই। একটি হলো, পুলের কাছে কারোর সঙ্গে নিহত লোকটির দেখা করবার কথা ছিল, আর সেই লোকটি নিশ্চয়ই তার ছেলে নয়, কারণ ছেলে তখনও বাইরে এবং সে কবে ফিরবে তা তিনি জানতেন না। আর দ্বিতীয়টি হলো, ছেলের ফিরবার খবর জানবার আগেই নিহত লোকটিকে কুই বলে চিৎকার করতে শোনা গিয়েছিল। বুঝলে ওয়াটসন, এই দুটো চূড়ান্ত বিষয়ের উপরই কেসটির ফলাফল নির্ভর করছে। যাকে ওয়াটসন, আমরা বরং এবার একটু জর্জ মেরিডেথকে নিয়ে আলোচনা করি। বাকি ছোটখাটো ব্যাপারগুলো আগামীকালের জন্যই তোলা থাক। হোমসের পূর্বাভাস মতোই কোনো বৃষ্টি হলো না। সকালটা উজ্জ্বল এবং নির্মেঘ। বেলা 9টার সময় লেস্টেড গাড়ি নিয়ে হাজির হলো। আমরাও হেথারলি ফার্ম এবং বসকম পুলের উদ্দেশ্যে যাত্রা করলাম। লেস্টেড বলল, মিস্টার হোমস, আজ সকালের একটা গুরুত্বপূর্ণ সংবাদ আছে। শুনলাম হলের মিস্টার টার্নার এত অসুস্থ যে তার জীবন সংশয়। ও তাই নাকি? তা বেশ বয়স্ক লোক নিশ্চয়ই। প্রায় 60 ছুঁই। বাইরে থাকাকালে তার স্বাস্থ্য ভেঙে যায়। কিছুদিন থেকে শরীর খারাপ যাচ্ছিল। এই ঘটনায় আরও আঘাত পেয়েছেন। তিনি ছিলেন ম্যাকার্থির পুরনো বন্ধু, তাছাড়া মস্ত বড় উপকারীও। জানতে পেরেছি হেথারলি ফার্মটি তিনি নাকি বিনা ভাড়ায় তাকে দিয়েছিলেন। তাই নাকি? খুব ইন্টারেস্টিং তো। তা তো বটেই। আরও নানাভাবে তিনি নাকি তাকে সাহায্য করেছেন। এই অঞ্চলের সকলেই তার দয়ার কথা বলা বলি করে। আচ্ছা লেস্টেড, এটা কি তোমার কাছে একটু বিচিত্র বলে মনে হয় না যে এই ম্যাকার্থি, যার নিজের বলতে কিছুই নেই, টার্নার পরিবারের কাছে যার এতটা বাধ্যবাধকতা, সে টার্নারের মেয়ের সঙ্গে নিজের ছেলের বিয়ের কথা বলছে, আর তাও বলছে এমন নিশ্চিতভাবে যেন প্রস্তাবটা করলেই সবকিছু আপসে হয়ে যাবে। এটা আরও বিস্ময়কর এই জন্য যে এই বিয়েতে স্বয়ং টার্নারের মত ছিল না, এ কথা তার মেয়েই আমাদের বলেছে। আচ্ছা, এর থেকে কি তুমি কিছু অনুমান করতে পারো না? আমার দিকে চোখ টিপে লেস্টেড বলল, মিস্টার হোমস, অনুমানাদি তো সবই পাওয়া গেছে। ঘটনাকে নিয়েই হয়েছে সবচেয়ে বিপদ। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। ঘটনাকে নিয়ে সত্যি তুমি বিপদে পড়েছ। আমি কিন্তু এমন একটা ঘটনাকে মুঠোর মধ্যে পেয়েছি যেটা আপনিও ধরতে পারেননি। তাই নাকি? তা সেটা কি? সেটা এই যে সিনিয়র ম্যাকার্থির মৃত্যু হয়েছে জুনিয়র ম্যাকার্থিরই হাতে, এবং এর বিপরীত সব মতবাদী নিছক মরীচিকা মাত্র। দেখো লেস্ট্রেড, কুয়াশা অপেক্ষা মরীচিকার আলো কিন্তু অনেক বেশি উজ্জ্বলতর। আচ্ছা, আমার যদি ভুল না হয়ে থাকে তাহলে আমাদের বাঁদিকেই বোধহয় হেথারলি ফার্ম, তাই না? হ্যাঁ মিস্টার হোমস, আপনি ঠিকই বলেছেন, ওটাই হেথারলি ফার্ম। একটা সুদৃশ্য চওড়া দোতলা বাড়ি, স্লেটের ছাদ, ধূসর দেওয়ালের গায়ে লিচেন পাতার হলদে অলঙ্করণ। বাড়িটার দরজা বন্ধ, চিমনি ধোঁয়াহীন। মনে হয় বুঝি এই ভয়ঙ্কর ঘটনার বোঝা এখনো এই বাড়ির ওপর চেপে বসে আছে। পৌঁছাবার পরে হোমসের অনুরোধে পরিচারিকা দুজোড়া জুতো তাকে দেখালো। মৃত্যুর সময় তার মালিক যে বুট পরেছিল সেই জোড়া, আর ছেলের বুটের এক জোড়া।
অবশ্য ঘটনার সময় ছেলে যে বুট পরেছিল এটা সে জোড়া নয়। 7-8টা বিভিন্ন দিক থেকে বুটগুলোর মাপ নিয়ে হোমস বাড়ির বাইরের উঠোনে যেতে চাইল। সেখান থেকে বসকম পুলে যাবার ঘোরানো পথটা ধরে আমরা সবাই এগিয়ে চললাম। আমি জানি যে এরকম পরিস্থিতি দেখা দিলেই শার্লক হোমস সহসা একেবারে বদলে যায়। বেকার স্ট্রিটের শান্ত চিন্তাশীল যুক্তিবিদকেই শুধু যারা চেনে, এই সময় তারা তাকে চিনতেই পারবে না। তার সারা মুখ আরক্ত হয়ে উঠেছে, ভ্রুযুগল দুটো কঠিন কালো রেখায় খাড়া হয়ে উঠেছে, আর তার ভিতর থেকে দুটো চোখ যেন ইস্পাতের মতো ঝকঝক করছে। তার মাথা নুয়ে পড়েছে, ঘাড় ঝুঁকে পড়েছে, ঠোঁট দুটি চাপা, লম্বা পেশল গলায় শিরাগুলো ফুলে উঠেছে চাবুকের ছড়ের মতো। শিকারকে তাড়া করবার জৈবিক তাড়নায় নাসারন্ধ্র দ্রুত স্ফুরিত হচ্ছে, আর তার সারা মন একটি মাত্র লক্ষ্যে স্থির নিবদ্ধ। কেউ কোনো কথা বললে বা প্রশ্ন করলে তার কানে ঢুকছে না, আর ঢুকলেও জবাবে সে অধৈর্যভাবে খেঁকিয়ে উঠছে। মাঠ পেরিয়ে জঙ্গলের পাশ দিয়ে আমরা পৌঁছালাম বসকম পুলে। এটা একটা স্যাঁতস্যাঁতে জলা জায়গা। লক্ষ্য করলাম পথের উপরে এবং দুদিকের ঘাসের বুকে অনেক পায়ের দাগ রয়েছে। এখানে পৌঁছানোর পর হোমস কখনো দ্রুত ছুটছে, কখনো দাঁড়িয়ে পড়ছে। একবার তো মাঠময় একটা চক্করি দিয়ে এলো। লেস্ট্রেড ও আমি তার পিছনে পিছনেই আছি, গোয়েন্দাপ্রবর, নিষ্পৃহ এবং প্রচণ্ডভাবে বিরক্ত। কিন্তু আমি বন্ধুর ওপর লক্ষ্য রেখে চলেছি গভীর আগ্রহ নিয়ে, কারণ আমি যে জানি তার প্রতিটি কাজ সুনির্দিষ্ট লক্ষ্যে বাঁধা। বসকম পুল আড়াআড়িভাবে প্রায় 50 গজ চওড়া একটা নলবনে ঘেরা জলাশয়। একদিকে হেথারলি ফার্ম, অন্যদিকে বিত্তবান মিস্টার টার্নারের প্রাইভেট পার্ক, এই দুইয়ের সীমান্তে অবস্থিত। অপর প্রান্তবর্তী জঙ্গলের উপর দিয়ে ধনী জমিদারের বাসভবনের লাল চূড়াগুলো আমাদের চোখে পড়ল। বসকম পুলের হেথারলি ফার্মের দিকের জঙ্গল বেশ ঘন। জঙ্গলের শেষ প্রান্ত আর হ্রদের নলবনের মাঝখানে 20 পা চওড়া একটা ঘাসে ঢাকা জমি আগাগোড়া বিছানো রয়েছে। ঠিক যে স্থানে মৃতদেহ পাওয়া গিয়েছিল সেটা লেস্ট্রেড আমাদের দেখালো। সেখানকার মাটি এতটাই ভিজে যে আঘাতের পর লোকটি যেখানে পড়ে গিয়েছিলেন তার দাগ তখনও স্পষ্ট দেখতে পেলাম। হোমসের উদ্বিগ্ন মুখ আর তীক্ষ্ণ দৃষ্টি দেখে মনে হচ্ছিল পদদলিত ঘাসের বুকে বুঝি আরো অনেক কিছু দেখবার আছে। গন্ধ পাওয়া কুকুরের মতো সে চারিদিকে ছুটতে লাগলো। তারপর লেস্ট্রেডকে উদ্দেশ্য করে বলে উঠল, আচ্ছা, তুমি জলে নেমেছিলে কেন? আসলে ওই দাঁততলা লাঠিটা দিয়ে খুঁজে দেখছিলাম যে অস্ত্র বা ওই জাতীয় কিছু পাওয়া যায় কিনা। আরে থামো তো, তোমার খোঁজার ব্যাখ্যা দিতে হবে না। তোমার বাঁ পাটাতে দেখছি একেবারে ঠিক সেই জায়গাতেই ফেলেছ। একটা ছুঁচুরো চোখে পড়তো, কিন্তু গেল, ওই সব নলবনের মধ্যে হারিয়ে গেল। ইস, ওরা সব মোষের মতন দল বেঁধে এখানে এসে সব ঘোলা করবার আগে যদি আমি এখানে আসতে পারতাম, তাহলে সমস্ত ব্যাপারটা কত সহজেই না হতো। কোনো মানে হয় কেয়ারটেকারকে সঙ্গে করে সবাই এখানে এসে মৃতদেহের চারদিকের 6 থেকে 8 ফুট জায়গার সব পায়ের ছাপ চাপা দিয়ে গেছে। আরে কিন্তু এটা কি? এখানে দেখছি একই পায়ের 3টে আলাদা আলাদা ছাপ রয়েছে। পকেট থেকে লেন্স বের করে ভালো করে দেখবার জন্য হোমস ওয়াটারপ্রুফের ওপর শুয়ে পড়ল। এগুলো তো ছোট ম্যাকার্থির পায়ের দাগ। দুবার সে হেঁটে গেছে, আরেকবার দ্রুত দৌড়ে গেছে, তাই পায়ের পাতার দাগ কেটে বসেছে, কিন্তু গোড়ালির দাগ প্রায় চোখেই পড়ছে না। এর থেকে তো তার কাহিনী প্রমাণিত হয়। বাবাকে মাটিতে পড়ে থাকতে দেখেই সে দৌড়ে গিয়েছিল, আর আর এইগুলো সম্ভবত তার বাবার পায়ের দাগ। তিনি এদিক ওদিক পায়চারি করছিলেন। কিন্তু এটা কি? ছেলে যখন বাবার কথা শুনতে দাঁড়িয়েছিল, এটা তখনকার বন্দুকের পুঁতোর দাগ। আর এটা, এগুলো কি দেখছি? জুতোর ডগা, সেটা আবার চৌকো। সাধারণ বুট তো নয়। দাগগুলো আসছে, যাচ্ছে, আবার আসছে। এটা নিশ্চয়ই সেই ফেলে যাওয়া ক্লোকের জন্য। কিন্তু কোন দিক থেকে সে এসেছিল? পায়ের ছাপকে অনুসরণ করে হোমস
এদিক ওদিক ছুটতে লাগলো। কখনো পায়ের ছাপ হারিয়ে যায়, আবার কখনো দেখা যায়। এগোতে এগোতে সকলে হাজির হলাম জঙ্গলের প্রান্তে একটা প্রকাণ্ড বীজ গাছের তলায়। এটা এখানকার সবচাইতে বড় গাছ। পথ দেখতে দেখতে একেবারে শেষটায় পৌঁছে একটা খুশির শব্দ করে হোমস সেখানেই শুয়ে পড়ল। অনেকক্ষণ সেইভাবেই থাকলো। এগোতে এগোতে সকলে হাজির হলাম জঙ্গলের প্রান্তে একটা প্রকাণ্ড বীজ গাছের ছায়ায়। এটা এখানকার সবচাইতে বড় গাছ। পথ দেখতে দেখতে একেবারে শেষটায় পৌঁছে একটা খুশির শব্দ করে হোমস সেখানেই শুয়ে পড়ল। অনেকক্ষণ সেইভাবেই থাকলো। তারপর শুকনো ডালপাতা উল্টে পাল্টে দেখে খানিকটা ধুলোর মতো জিনিস খামে ভরে নিল। লেন্স দিয়ে মাটি পরীক্ষা করল। এমনকি যতদূর হাত যায় গাছের বাকলও ওই একইভাবে পরীক্ষা করল। শ্যাওলার মধ্যে এক টুকরো খাঁচ কাটা পাথর পড়েছিল। ভালো করে পরীক্ষা করে সেটাও রেখে দিল। তারপর একটা পথ ধরে জঙ্গল পার হয়ে বড় রাস্তায় পড়ল। সেখানে আর পায়ের কোনো ছাপ দেখা গেল না। এতক্ষণে হোমস আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। সে বলল, খুবই ইন্টারেস্টিং কেস। আচ্ছা, ডান দিকের ওই ধূসর রঙের বাড়িটাই বোধহয় কেয়ারটেকারের বাসস্থান। আমি একবার ওখানে যাব, মোরানের সঙ্গে কথা বলবো, আর হয়তো একটা চিরকুটও লিখব। তোমরা হাঁটতে হাঁটতে গাড়ির দিকে এগো, আমি এক্ষুনি আসছি। 10 মিনিটের মধ্যেই আমরা গাড়ির কাছে পৌঁছে গেলাম রসেও। জঙ্গলের মধ্যে কুড়িয়ে পাওয়া পাথরটা তখনও হোমসের হাতে। পাথরটা দেখিয়ে সে বলে উঠল, লেস্ট্রেড, এটা একবার দেখো তো। আমার ধারণা এটা দিয়েই খুন করা হয়েছে। হ্যাঁ, কিন্তু কই কোনো চিহ্ন তো দেখছি না। না, কোনো চিহ্ন নেই। তাহলে বুঝলেন কি করে? দেখো, এটার নিচে সবেমাত্র ঘাস গজাতে শুরু করেছিল। মানে মাত্র দিন কয়েক আগেই পাথরটা ওখানে ফেলা হয়েছে। কোথা থেকে ওটাকে আনা হয়েছিল তার কিন্তু কোনো হদিশ নেই। তবে মৃতের আঘাতের সঙ্গে এটার আকারের একটা মিল আছে। আর তাছাড়া অন্য কোনো অস্ত্রের চিহ্ন তো পাওয়া যায়নি। না, তা পাওয়া যায়নি। তাহলে খুনি কে? একজন দীর্ঘকায় ব্যক্তি, ন্যাটা, ডান পা খুঁড়িয়ে হাঁটে, পুরু সোলের শিকারি বুট ও ধূসর রঙের ক্লোব পরে, ভারতীয় সিগার খায়, সিগার হোল্ডারও ব্যবহার করে, আর পকেটে একটা পেন্সিল কাটার ভোঁতা ছুরি রাখে। আরও কিছু নিদর্শন আছে, তবে আমাদের তদন্তের পক্ষে এগুলি যথেষ্ট। লেস্ট্রেড হেসে উঠে বলল, ক্ষমা করবেন মিস্টার হোমস, আমার কিন্তু সন্দেহ গেল না। আপনার ব্যাখ্যা ভালোই হয়েছে, তবে আমাদের কিন্তু সামাল দিতে হবে একদল পাকা ব্রিটিশ জুরিকে। সে কথা কি আপনি ভেবে দেখেছেন? হোমস শান্ত গলায় বলল, ঠিক আছে, সে নয় দেখা যাবে। এক কাজ করি, তুমি না হয় তোমার পথে চলো আর আমি আমার পথে চলি। বিকেলটা আমি ব্যস্ত থাকবো, আর সম্ভবত আজকে সন্ধ্যার ট্রেনেই লন্ডনে ফিরে যাব। সে কি, কেসটা অসমাপ্ত রেখে? না না, শেষ করেই যাব। আর ওই রহস্যটা? ওটার তো সমাধান হয়ে গেছে। মানে তাহলে অপরাধীকে? ওই যে ভদ্রলোকের বিবরণ দিলাম, তিনি। কি আশ্চর্য! কিন্তু তিনি কে? আহা, তাকে খুঁজে বের করা তো তত শক্ত হবে না। অঞ্চলটা তো আর জনবহুল নয়। লেস্ট্রেড ঘাড় ঝাঁকুনি দিয়ে বলল, দেখুন মিস্টার হোমস, আমি কাজের লোক। একজন ন্যাটা খোড়া ভদ্রলোকের খোঁজে আমি সারা মুল্লুক ঢুমেরে বেড়াতে পারবো না। স্কটল্যান্ডিয়ার আমাকে নিয়ে হাসাহাসি করবে যে। আচ্ছা ঠিক আছে, তোমাকে একটা চান্স তো দিলাম। যাবার আগে তোমাকে একছত্র লিখে জানাবো। আপাতত আসি, বিদায়। লেস্ট্রেডকে রেখে আমরা হোটেলে ফিরে গেলাম। সেখানে তখন লাঞ্চ প্রস্তুত। হোমস নিশ্চুপ, চিন্তামগ্ন, মুখের ওপর একটা বিষণ্ণ ছায়া, যেন সে বড়ই অপ্রস্তুত অবস্থায় পড়েছে। খাওয়া শেষ করে সে বলল, ওয়াটসন, এই চেয়ারটায় বসো, তোমাকে কিছু শোনাতে চাই। আসলে কি যে করব ঠিক বুঝতে পারছি না, তাই তোমার পরামর্শ চাই। তুমি একটা সিগার ধরাও, আমি বরং বলতে শুরু করি। ঠিক আছে, শুরু করো। দেখো, এই কেসের ব্যাপারে ছোট ম্যাকার্থের বিবরণীর দুটো পয়েন্ট আমাদের দুজনকেই ধাপ্পা দিয়েছে। আমাকে তার সপক্ষে আর তোমাকে তার বিপক্ষে। একটা হলো, তার বাবা তাকে দেখবার আগেই কুই বলে
চেঁচিয়ে উঠল কেমন করে, আর অপরটি হল মৃত্যুকালে তার মুখে ইঁদুরের উল্লেখ। একবার বুঝে দেখো ওয়াটসন, ভাঙা ভাঙা ভাবে তিনি কয়েকটি কথাই বলেছিলেন, কিন্তু ছেলের কানে ওই কথাটি ছাড়া আর কিছুই ঢোকেনি। দেখো, এই কেসের ব্যাপারে ছোট ম্যাকার্থির বিবরণীর দুটো পয়েন্ট আমাদের দুজনকে ধাপ্পা দিয়েছে, আমাকে তার সপক্ষে আর তোমাকে তার বিপক্ষে। একটি হলো তার বাবা তাকে দেখবার আগেই কুই বলে চেঁচিয়ে উঠলেন কেন, আর অপরটি হলো মৃত্যুকালে তার মুখে ইঁদুরের উল্লেখ। একবার বুঝে দেখো ওয়াটসন, ভাঙা ভাঙা ভাবে তিনি কয়েকটি কথাই বলেছিলেন, কিন্তু ছেলের কানে ওই কথাটি ছাড়া আর কিছুই ঢোকেনি। এই দুটি পয়েন্ট থেকেই আমাদের গবেষণা শুরু করা যাক। এক্ষেত্রে আমরা কিন্তু ধরে নিচ্ছি যে ছেলেটির কথা সর্বৈব সত্য। আচ্ছা ঠিক আছে, কিন্তু তাহলে এই কুইয়ের ব্যাপারটা কি? দেখো, এটা খুবই স্পষ্ট যে এটা ছেলের জন্য করা হয়নি, কারণ তার জ্ঞান মতে ছেলে তখন ব্রিস্টলে। ঘটনাক্রমে সে ওখানে হাজির হয়। ওই কুই নিশ্চয়ই তার উদ্দেশ্যে করা হয়েছিল, আগে থেকেই যার সঙ্গে তার দেখা করবার কথা ছিল। এখন এই কুই শব্দটা সম্পূর্ণভাবে একটা অস্ট্রেলীয় ডাক, অস্ট্রেলীয়দের মধ্যে ওই ডাকটা প্রচলিত আছে। কাজেই অনুমান করা চলে যে ম্যাকার্থি যার সঙ্গে দেখা করতে বসকম পুলে এসেছিলেন তিনিও একসময় অস্ট্রেলিয়াতেই ছিলেন। আচ্ছা, কিন্তু ওই ইঁদুরের ব্যাপারটা? পকেট থেকে এক টুকরো ভাঁজ করা কাগজ বের করে হোমস সেটা টেবিলের ওপর মেলে ধরল, তারপর বলল, এটা ভিক্টোরিয়া উপনিবেশের মানচিত্র। এটা পাঠাবার জন্য কাল রাতেই আমি ব্রিস্টলে তার করে দিয়েছিলাম। মানচিত্রের এক অংশ হাত দিয়ে টিপে ধরে সে প্রশ্ন করল, আচ্ছা ওয়াটসন, এটা কি পড়তে পারছো? আমি পড়লাম, আ র্যাট। হ্যাঁ, আ র্যাট। এবার সে হাতটা সরিয়ে নিল, বলল, আর এখন? বল্লা র্যাট। হ্যাঁ, বল্লা র্যাট, একদম ঠিক। তিনি এই শব্দটাই উচ্চারণ করেছিলেন, তবে ছেলের কানে গিয়েছিল শুধু শেষ শব্দাংশ, আ র্যাট, মানে একটি ইঁদুর। আসলে তিনি বলতে চেষ্টা করেছিলেন খুনির নাম, বল্লা র্যাটের অমুক চন্দ্র অমুক। কি আশ্চর্য, কিন্তু খুবই পরিষ্কার। তাহলে কিন্তু আমাদের অনুসন্ধানের ক্ষেত্র খুবই ছোট হয়ে এলো। এবার ছেলের বক্তব্য যদি সত্যি বলে মেনে নেওয়া হয়, তাহলে ধূসর রঙের পোশাক হচ্ছে আমাদের তৃতীয় পয়েন্ট। ওয়াটসন, এবার কিন্তু আমরা অস্পষ্টতা থেকে স্পষ্টতার ক্ষেত্রে অবতীর্ণ হচ্ছি, অর্থাৎ আমাদেরকে খুঁজে বের করতে হবে এমন একজন লোক যে বাল্লারহাট থেকে এসেছে, যে অস্ট্রেলীয় এবং যে ধূসর ক্লোক ব্যবহার করে। একদম ঠিক। আর তিনি নিশ্চয়ই এমন কেউ যিনি এই অঞ্চলেরই লোক, কারণ পুলিয়ে যাওয়া যায় হয় ফার্মের পথে আর নয় জমিদারির পথে। কোনো বিদেশির পক্ষে ওখানে বেড়াতে আসার সম্ভাবনা খুবই কম। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। এবার আজকের অভিযানের কথায় যাওয়া যাক। ওখানকার জমি পরীক্ষা করে অপরাধীর ব্যক্তিত্ব সম্পর্কে কিছু তুচ্ছ বিবরণ আমি ওই মোটা বুদ্ধির লেস্টেটকে দিয়েছিলাম, কিন্তু হোমস, তুমি সেগুলো পেলে কেমন করে? ইটস এলিমেন্টারি মাই ডিয়ার ওয়াটসন। আমার পদ্ধতি তো তুমি জানো, পর্যবেক্ষণই ওগুলোর ভিত্তি। আচ্ছা, আমি চেষ্টা করছি। পদক্ষেপের দৈর্ঘ্য থেকে তার উচ্চতার একটা মোটামুটি ধারণা হয়তো তুমি করতে পেরেছ, আর পায়ের ছাপ থেকেও হয়তো বুটের কথাটা বলা যায়। বুটগুলো কিন্তু একটু বিশেষ রকমের। হ্যাঁ, কিন্তু খোঁড়ার ব্যাপারটা দেখো, বাঁ পায়ের তুলনায় ডান পায়ের ছাপটা আগাগোড়াই অস্পষ্ট, অর্থাৎ ওই পায়ের ওপর তিনি কম ভর দিয়েছেন। কিন্তু কেন? তার মানে নিশ্চয়ই তিনি খুঁড়িয়ে হাঁটেন, অর্থাৎ খোঁড়া। বুঝলাম, কিন্তু তার ন্যাটা হওয়াটা? ওয়াটসন, আচ্ছা, তদন্তকালে সার্জন আঘাতের যে বিবরণ দিয়েছিলেন সেটা তো তোমার মনকেও নাড়া দিয়েছিল। তুমি ঠিকই ছিলে, পিছন থেকেই আঘাত করা হয়েছিল, আর করা হয়েছিল বাঁ দিকে। এখন ভেবে দেখো তো, একজন ন্যাটা লোক ছাড়া এরকমটা অন্য কেউ কেন করবে? বাবা আর ছেলের যখন দেখা হয় তখন ওই গাছের আড়ালে তিনি দাঁড়িয়েছিলেন। তিনি তখন ধূমপানও করেছেন। সিগারেট ছাই আমি সেখানে দেখতে পেয়েছি, আর তামাকের ছাই সম্বন্ধে আমার বিশেষ জ্ঞানী বলে দিয়েছে সেটা ভারতীয় সিগার। তুমি তো জানো এ বিষয়ে আমি কিছুটা পড়াশোনা করেছি এবং 140টা বিভিন্ন ধরনের পাইপ, সিগার ও সিগারেটের তামাকের উপর একটা ছোট প্রবন্ধও লিখেছি। ছাই পেয়েই চারিদিকে খুঁজতে শুরু করলাম এবং শ্যাওলার মধ্যে তার ছুঁড়ে দেওয়া সিগারেট টুকরোটাও পেয়ে গেলাম, একটা ভারতীয় সিগার যেটা রোটারডামে পাকানো হয়ে থাকে। আর সিগার হোল্ডার, সেটা দেখো,
দেখেই বুঝতে পারলাম যে শেষ টুকরোটা মুখে দেওয়া হয়নি, অর্থাৎ তিনি হোল্ডার ব্যবহার করেন। সিগারের মুখটা দাঁতে না ছিঁড়ে কাটা হয়েছে, কিন্তু পরিষ্কারভাবে কাটা নয়, অর্থাৎ ভোঁতা পেন্সিল কাটা ছুরি। আমি বললাম, লোকটাকে ঘিরে যে জাল তুমি ফেলেছ তা থেকে পালাবার কোনো পথ নেই। সেই সঙ্গে আরেকটা নির্দোষ মানুষের জীবন তুমি এমনভাবে বাঁচিয়েছ যেন নিজের হাতে তার ফাঁসির দড়িটাই কেটে দিয়েছ। এখন এই সবকিছুর গতি যে ঠিক কোন দিকে তা যদি আমি ঠিকঠাক ধরতে পারি, তাহলে অপরাধী হচ্ছেন মিস্টার জন টার্নার আপনার সঙ্গে দেখা করতে এসেছেন স্যার। বসবার ঘরের দরজা খুলে একজন আগন্তুককে পথ দেখিয়ে দিয়ে হোটেলের ওয়েটার বলে উঠল। যিনি ঘরে ঢুকলেন, মনে দাগ কাটার মতোই তার চেহারা। তার ধীর গতি, খুঁড়িয়ে চলা, নুয়ে পড়া ঘাড় সবকিছুতেই বার্ধক্যের লক্ষণ, কিন্তু তার শক্ত সুসজ্জিত পাথরের মতো দেহ আর মোটা হাত পা দেখলে মনে হয় একদা তিনি দেহে ও মনে প্রভূত শক্তির অধিকারী ছিলেন। তার জট পাকানো দাড়ি, ছাই রঙা চুল আর ঝুলে পড়া ভ্রুযুগল চেহারায় এনে দিয়েছে মর্যাদা ও ক্ষমতার ছাপ, অথচ তার মুখখানা ছাইয়ের মতো সাদা, ঠোঁট ও নাসারন্ধ্রে নীলের ছোপ। এক নজর দেখেই বুঝতে পারলাম কোনো পুরাতন মারাত্মক রোগের কবলে তিনি পড়েছেন। হোমস সাদরে বলল, দয়া করে এই সোফাটায় বসুন। আমার চিঠি পেয়েছিলেন? হ্যাঁ, কেয়ারটেকারই এনে দিয়েছিল। আপনি লিখেছেন যে কেলেঙ্কারি এড়াবার জন্যই নাকি আপনি এখানে আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন। আসলে আমার মনে হয়েছিল হলে গেলে হয়তো লোকে নানা কথা বলতে পারে। আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন কেন? লোকটি বোকা দৃষ্টিতে আমার সঙ্গীর দিকে তাকালেন। তার দুই চোখে নিরাশার ছায়া। মনে হলো প্রশ্নের জবাব যেন তিনি আগেই পেয়ে গেছেন। কথার জবাব না দিয়ে হোমস যেন তার দৃষ্টিরই জবাবে বলল, হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। ম্যাকার্থির ব্যাপারটা আমি সব জানি। বৃদ্ধ লোকটি দুই হাতে মুখ ঢাকলেন, চিৎকার করে বললেন, ঈশ্বর আমার সহায় হন, কিন্তু যুবকটির কোনো ক্ষতি আমি হতে দিতাম না। আমি আপনাকে কথা দিচ্ছি, দায়রা বিচারে মামলা তার বিরুদ্ধে গেলে সব কথা আমি খুলেই বলবো। আপনার কথা শুনে খুশি হলাম। আসলে এখনই সব কথা খুলে বলতে পারতাম, শুধু আমার মেয়েটির জন্য পারছি না। আমি গ্রেপ্তার হয়েছি শুনলে ওর মনটা ভেঙে যাবে। কিন্তু সেরকমটা নাও হতে পারে। কি তাও কি সম্ভব? দেখুন, আমি সরকারি গোয়েন্দা নই। আপনার মেয়ে এখানে আমার উপস্থিতি চেয়েছিলেন, কাজেই তার স্বার্থে আমি কাজ করছি। আমার উদ্দেশ্য হলো যেমন করি হোক ছোট ম্যাকার্থিকে বাঁচানো। বৃদ্ধ টার্নার বললেন, আমি মৃত্যু পথের পথিক। অনেক বছর ধরে বহুমূত্র রোগে ভুগছি। ডাক্তার বলেছেন আর 1 মাসও বাঁচব কিনা সন্দেহ। তথাপি আমার বাড়িতেই আমি মরতে চাই, জেলে নয়। চেয়ার ছেড়ে উঠে হোমস এক বান্ডিল কাগজ ও কলম নিয়ে টেবিলে গিয়ে বসল। তারপর বলল, যা সত্যি তা আমাদেরকে বলুন, আমি সব লিখে নিচ্ছি। তারপর আপনি তাদের স্বাক্ষর করবেন এবং ওয়াটসন সাক্ষী থাকবে। আমি আপনাকে কথা দিচ্ছি, একান্ত প্রয়োজন না হলে এটা কখনো ব্যবহার করব না। বৃদ্ধ বললেন, বেশ, তাই হোক। দায়রা বিচার পর্যন্ত বাঁচব কিনা কে জানে। কাজেই এই অবস্থায় আমার বেশি কিছু আসে যায় না, কিন্তু এলিস যেন মর্মাহত না হয় সেইটাই শুধু আমার ইচ্ছা। আমি এবার সবকিছু খুলে বলছি। কার্যত অনেক সময় লাগলেও মুখে বলতে বেশি সময় লাগবে না। মৃত ম্যাকার্থিকে আপনারা চেনেন না, সে একটা শয়তানের অবতার। আমি বলছি, এরকম লোকের হাত থেকে ঈশ্বর আপনাদের দূরে রাখুন। 20 বছর ধরে, বিশ্বাস করবেন, 20 বছর ধরে সে আমাকে কবজা করে রেখেছিল। আমার জীবনটাকে সেই নষ্ট করে দিয়েছে। কেমন করে আমি তার মুঠোয় গিয়ে পড়লাম সেই কথাটাই আগে বলছি। 60 দশকের গোড়ার দিকে খনি অঞ্চলের কথা। আমার তখন অল্প বয়স, রক্ত গরম, বেপরোয়া স্বভাব, সবকিছু করতে প্রস্তুত। খারাপ দলে ঢুকে পড়লাম, মদ ধরলাম, কিন্তু কপাল ফিরল না। তখন অন্ধকারের পথে নামলাম, এক কথায় ডাকাত হয়ে উঠলাম। আমরা দলে 6 জন ছিলাম, উচ্ছৃঙ্খল, বেপরোয়া জীবন। কখনো একটা স্টেশনে হানা দিতাম, কখনো বা মাঝপথে থামিয়ে দিতাম খনি যাত্রী বোঝাই মালগাড়ি। আমার তখন নাম ছিল বাল্লারাটের কালো জ্যাক।
আমাদের দলকে এখনো উপনিবেশের লোকেরা স্মরণ করে বাল্লারার গ্যাং বলে। তো একদিন একটা সোনার চালান যাচ্ছিল বাল্লারার থেকে মেলবোর্নে। আমরা ওত পেতেই ছিলাম, আক্রমণ করলাম। গাড়ির পাহারায় ছিল 6 জন অশ্বারোহী সৈনিক, আমরাও দলে 6 জন। বেশ সমানে সমানে লড়াই হলো, কিন্তু প্রথম আক্রমণেই ওদের 4টাকে খতম করে দিলাম। অবশ্য মাল হাতিয়ে নেবার আগেই আমাদের 3টে জোয়ানও খতম হয়ে গেল। গাড়ির চালকের মাথায় ঠেকালাম আমার পিস্তল। আর জানেন জানেন সেই চালক কে? সে এই ম্যাকার্থি। আজ ভাবি সেদিন যদি ব্যাটাকে শেষ করে দিতাম। আমি দেখতে পেলাম তার কুতকুতে শয়তানি চোখ দুটো আমার মুখের উপর নিবদ্ধ, যেন আমার সব কিছু সে মনের মধ্যে গেঁথে নিচ্ছে। তবু কি জানি কেন তাকে সেদিন ছেড়ে দিলাম। সব সোনা নিয়ে পালালাম, বড়লোক হলাম, বিনা সন্দেহে ইংল্যান্ডে পাড়ি দিলাম। সেখানে দলের সঙ্গীদের কাছ থেকে বিদায় নিলাম, স্থির করলাম একটা শান্ত সম্ভ্রান্ত জীবনে ফিরে যাব। এই সম্পত্তিটা নিলামে কিনলাম। ভাবলাম যে পথে অর্থ উপার্জন করেছি তার প্রায়শ্চিত্ত করতে যতটা পারি মানুষের কল্যাণ করব। বিয়ে করলাম, কিন্তু অল্প বয়সেই স্ত্রীর মৃত্যু হলো। কিন্তু তিনি আমাকে দিয়ে গেলেন ছোট্ট এলিসকে। সেই ছোটবেলা থেকেই তার দুখানি ছোট হাত যেন আমাকে সত্যের পথ দেখিয়ে নিয়ে চলল। এক কথায় আমি নতুন জীবনে উত্তীর্ণ হলাম। সাধ্যমতো অতীত পাপের প্রায়শ্চিত্ত করতে লাগলাম। সবই ভালোই চলছিল। এমন সময় আমাকে চেপে ধরলো ওই ম্যাকার্থি। একটা কাজে শহরে গিয়েছিলাম, সেখানে রিজেন্ট স্ট্রিটে তার সঙ্গে দেখা। গায়ে একটা কোট নেই, পায়ে বুট নেই, এমনই ভিখারির মতন তার অবস্থা। আমার কাঁধে হাত রেখে সে বলল, আবার জুটলাম জ্যাক, তোমার সঙ্গেই এক পরিবারের মতোই থাকবো। আমরা দুজন, আমি আর আমার ছেলে। তুমি অনায়াসেই আমাদের রাখতে পারো, আর যদি না রাখো, ইংল্যান্ড বড় ভালো আইনের দেশ। এখানে ডাকলেই একজন পুলিশকে হাতের কাছে পাওয়া যায়। তারা সোজা এখানে এসে উঠল। ঘাট থেকে ঝেড়ে ফেলবার কোনো উপায় নেই। আমার সবচাইতে ভালো জমিটায় বিনা ভাড়ায় বাস করতে লাগলো। এদিকে আমার শান্তি নেই। কোনো মতেই ব্যাপারটা ভুলতে পারি না। যেখানেই যাই দেখি তার ধূর্ত বিকৃত মুখ আমার পাশে। এলিস বড় হতে ব্যাপারটা আরো যেন খারাপ হয়ে উঠল। সে বুঝতে পারল আমি পুলিশ অপেক্ষাও বেশি ভয় করি আমার মেয়েকে। পাছে সে আমার অতীতটা জানতে পারে, তখন সে যা চায় তাই তাকে দিতে হয়। জমি, টাকা, বাড়ি যা সে চাইল বিনা প্রশ্নে সব তাকে দিলাম। কিন্তু শেষ পর্যন্ত এমন একটা জিনিস সে চেয়ে বসলো যা আমি তাকে কখনো দিতে পারি না। সে এলিসকে চাইল। বুঝতেই পারছেন, তার ছেলে তখন বড় হয়েছে, আমার মেয়েও বড় হয়েছে। সকলেই জানে আমার স্বাস্থ্য খারাপ। তার মাথায় বুদ্ধি খেলে গেল, ছেলেকে সব সম্পত্তির মালিক করতে হবে। কিন্তু আমি সেখানে খুব কড়া। তার অভিশপ্ত রক্তকে আমার রক্তের সঙ্গে মিশতে দেব না, কিছুতেই দেব না। ছেলেটিকে যে আমি অপছন্দ করতাম তা কিন্তু নয়, কিন্তু ওর দেহে যে আছে ওই লোকটার রক্ত, আর সেটাই যথেষ্ট বাধা। আমি কঠোর হয়ে রইলাম। ম্যাকার্থি ভয় দেখালো। আমিও জানালাম যে সে যা খুশি করতে পারে। ঠিক হলো, এই বিষয়ের মীমাংসার জন্য দুজনের বাড়ির মধ্যবর্তী পুলে আমরা দেখা করব। সেদিন সেখানে পৌঁছে দেখি তার ছেলের সঙ্গে সে কথা বলছে। তাই একটা সিগারেট ধরিয়ে গাছের আড়ালে অপেক্ষা করতে লাগলাম। কিন্তু তার কথাবার্তা শুনে আমার মাথায় যেন আগুন জ্বলে উঠল। সে তার ছেলেকে ধমকাতে লাগলো আমার মেয়েকে বিয়ে করবার জন্য, যেন এই ব্যাপারে মেয়ের মতামতের কোনো দামই নেই, যেন সে রাস্তা থেকে ধরে আনা একটা নোংরা মেয়ে। আমি স্বয়ং এবং আমার যা কিছু প্রিয় বস্তু তা সব এই লোকটার খপ্পরে চলে যাবে, এই কথা ভাবতেই আমি যেন পাগল হয়ে গেলাম। এই বন্ধন কি ছিঁড়ে ফেলা যায় না? আমি তো মরণোন্মুখ, বেপরোয়া। যদিও আমার মন পরিষ্কার এবং দেহ অশক্ত নয়, তবু আমি জানতাম যে আমার দিন ঘনিয়ে এসেছে। কিন্তু আমার স্মৃতি আর আমার মেয়ে, কোনো রকমে ওই শয়তানি জিহ্বাটাকে যদি বন্ধ করতে পারি তাহলে সব রক্ষা হয়। মিস্টার হোমস, আমিও তাই করলাম। দরকার হলে আবার করব।
মহাপাপ আমি করেছি, কিন্তু তার জন্য সারা জীবন ভোর প্রায়শ্চিত্ত তো করেছি। কিন্তু যে জালে আমি জড়িয়ে পড়েছি, সেই জালে আমার মেয়েকেও জড়িয়ে পড়তে দেব না, কিছুতেই দেব না। আমি তাকে আঘাত করলাম। একটা ঘৃণ্য বিষাক্ত জন্তুকে মারলে যতটুকু অনুশোচনা হয়, তার চাইতে বেশি কিছু আমার হয়নি। তাকে আঘাত করার পর তার চিৎকার শুনে ছেলে ছুটে এলো। ততক্ষণে আমি জঙ্গলের আড়ালে চলে গেছি। কিন্তু পালাবার সময় যে ক্লোকটা ফেলে গিয়েছিলাম, সেটা আনবার জন্য আবার আমাকে সেখানে যেতে হয়েছিল। যা কিছু ঘটেছে, এই হলো তার প্রকৃত বিবরণ। বৃদ্ধ তার বিবৃতিতে স্বাক্ষর করলেন। হোমস বলল, দেখুন, আপনার বিচার করবার ভার আমার নয়। প্রার্থনা করি সেই প্রলোভনও যেন কখনো আমার না হয়। ধন্যবাদ স্যার। তাহলে আপনি এখন কি করতে চান? আপনার স্বাস্থ্যের কথা চিন্তা করে কিছুই করতে চাই না। আপনি তো নিজেই বুঝতে পারছেন, দায়রা আদালতের চাইতেও বড় আদালতে শীঘ্রই আপনাকে সব কর্মের জবাবদিহি করতে হবে। আপনার স্বীকারোক্তি আমি রেখে দিলাম। ম্যাকার্থি যদি শাস্তি হয়, তবেই এটা ব্যবহার করতে আমি বাধ্য হব, নইলে কোনো মানুষের চোখ এটা কোনোদিন দেখতে পাবে না। আর আপনার গোপন কথা, দেখুন, আপনি বাঁচুন আর মরুন, আমাদের কাছে এটা সম্পূর্ণ নিরাপদে থাকবে। বৃদ্ধ গম্ভীর স্বরে বলে উঠলেন, তাহলে জেন্টলম্যান, বিদায়। যে শান্তি আপনারা আজ আমাকে দিলেন, তার জন্য মৃত্যু যেদিন আপনাদের কাছে এসে দাঁড়াবে, প্রার্থনা করি সেদিন তাকে যেন আপনারা আরো সহজভাবে গ্রহণ করতে পারেন। বিরাট শরীরটা সর্বাঙ্গ থরথর করে কাঁপতে লাগলো। স্খলিত পদক্ষেপে ধীরে ধীরে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। অনেকক্ষণ চুপ করে থেকে হোমস বলল, ওয়াটসন, ঈশ্বর আমাদের সহায় হন। অসহায় কীটপতঙ্গের সঙ্গে নিয়তি এমন রসিকতা করে কেন? এইসব ঘটনার কথা যখনই শুনি, তখনই বক্সটারের কথাগুলো মনে করে বলি, ঈশ্বরের অনুগ্রহে ওই চলেছেন শার্লক হোমস। হোমস এমন সব আপত্তির খসড়া প্রস্তুত করে আসামি পক্ষের কৌশলীকে দিয়েছিল যে তারই জোরে দায়রা আদালতে জেমস ম্যাকার্থি বেকসুর খালাস পেয়ে গেল। আমাদের সঙ্গে সাক্ষাতের পর বুড়ো টার্নার আরো 7 মাস বেঁচেছিলেন। এখন তিনি মৃত। তার কন্যা এবং ম্যাকার্থির পুত্র সুখে একসঙ্গে ঘরকন্যা করতে পারে এরকম সম্ভাবনা যথেষ্ট আছে, কারণ তাদের অতীতকে ঘিরে যে কালো মেঘ রয়েছে সেই বিষয়ে তারা সম্পূর্ণ অজ্ঞ। কেমন লাগলো আজকের গল্প আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। খুব শিগগিরই দেখা হচ্ছে আরেকটি নতুন গল্প নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকো, শুনতে থাকো গল্পপট। ক্লান্ত দিনের শেষে একটা গল্প হয়ে যাক।